বসন্ত উৎসব রং খেলার আগেই হয়ে থাকে বলে আমরা জানি। এবছর একটু ব্যতিক্রমী ছিল, কারণ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকেই পারমিশন পাননি বসন্ত উৎসব আগে করার। বিগত ১৬ই মার্চ ছিল রবীন্দ্র সোসাইটির বসন্ত উৎসব এবং আমার এনজয় করা নিয়ে কথা। তাই আমি পৌঁছে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। মোটামুটি দুপুরের দিক থেকে এনাদের অনুষ্ঠানগুলো শুরু হয়, তাই আমি ১২টার দিকে মোটামুটি স্নান ফান সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই প্রথমবার আমার যাওয়া। এর আগে আমার যাব করে ঠাকুরবাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেছি, বাট আমি যেতে পারিনি। তো এই প্রথম আমার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এবং কবিগুরু তো আমাদের বাঙালিদের প্রত্যেকের প্রায় মনের কাছে। গিয়েই প্রথমে যেটা করেছিলাম, পাস টিকিটটা নিয়েছিলাম, কারণ ভেতরের মিউজিয়ামটাও দেখার ছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে বলে রাখি, একটু ভিডিওতে নজর দিলে দেখতে পারবেন ভালো করে সামনে কে হেঁটে আসছেন। হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের রেপ্লিকা। খানিক সময়ের জন্য আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, পরে আমি বুঝতে পারলাম উনি রবীন্দ্র সোসাইটির একজন মেম্বার। এই যে এখানে রবীন্দ্র সোসাইটির বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি পৌঁছাতে প্রায় অনেকটাই লেট করে দিয়েছি, তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমাকে যেতে হবে রবীন্দ্র সোসাইটির অনুষ্ঠানেই। এটা অন্দরমহল, ঠাকুরবাড়ির অন্দরমহল, যেখানে প্রোগ্রামের লাস্টেরটুকু অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিক থেকে প্রায় পুরো প্রোগ্রামটাই দেখেছি, কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, অন্দরমহলে এই চলছে প্রোগ্রাম প্রায় শেষের পথে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে বাড়িটা ঘুরে দেখছিলাম। যেমন বড় বাড়ি, একটা আলাদা ভাইবস আছে বাড়িটার মধ্যে, একটা বেশ নস্টালজিয়া ব্যাপার। যাই হোক, আমি এখানে প্রথমবার গিয়ে ভীষণ 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 খুশি হয়েছি। ইনফ্যাক্ট যারা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে এসছে, আমরা ছোটো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, সাহিত্য পড়ে বড় হয়েছি, তাদের কাছে এই বাড়িটির আনাচে কানাচে ইতিহাস লুকিয়ে রয়েছে। বেসিক্যালি বাংলা চ্যাপ্টার থেকে উঠে আসা ঐতিহাসিক ব্যাপার একটা। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম শ্যামবাজারে গিরিশ ভবন, কারণ অনুষ্ঠান প্রায় 4টের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তার পরের টাইমটুকু স্পেন্ড করার জন্য পৌঁছে গিয়েছিলাম গিরিশ ভবনের কাছাকাছি। গিরিশ ভবন আমার কাছে একটু ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমি গিরিশ ভবন প্রথমবারের মতো দেখেছিলাম বন্ধুদের সাথে দুর্গাপুজোয় ঘুরতে গিয়ে। ঠাকুর দেখতে গিয়ে প্রথমেই বাড়িটি আমার দেখা, এবং এই বাড়িটি আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন একদম রাস্তার মিডলে অবস্থিত। খুব সম্ভবত বাড়িটি যখন নির্মাণ করা হয়েছিল তখন হয়তো রাস্তা ছিল না, রাস্তা পরে তৈরি হয়েছে। বাড়িটি না ভেঙে সুন্দর বাড়িটিকে কেন্দ্রবিন্দু করে দু সাইড থেকে বেরিয়ে গেছে রাস্তা। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আর নর্থ কলকাতায় ইন্টারেস্টে ভর্তি, নর্থ কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বাঙালিয়ানা। আমার তো ভীষণ ভালো লাগে, আমি কোনো কাজ খুঁজে না পেলেই চলে যাই নর্থ কলকাতা ঘুরতে। এখানকার পরে আমার ডেস্টিনেশন যেটা ছিল সেটা হলো কুমোরটুলি ঘাট। ভাবলাম সন্ধ্যাবেলা বসে ঘাটের একটু হাওয়া খাবো। ও বাবা, এটা কুমোরটুলির ঘাট না সোনাঝুরির হাট দেখে বোঝা মুশকিল। এত ভিড় এখানে, যেমন গরম তেমন পা রাখার জায়গা নেই। যদিও আমি বসিনি, সোজা হাঁটা লাগিয়েছিলাম বাউন্ডুলের দিকে, কারণ আমার খুব জোরে পেয়ে গেছিলো খিদে, পেটের ভেতরটা গুড়গুড় করছিল আর কি। বাউন্ডুলেতে গিয়ে অর্ডার করেছিলাম একটি ক্রিস্পি চিকেন মোমো। এই যে আমার ক্রিস্পি চিকেন মোমো এসে হাজির। ও হ্যাঁ, চায়ের ভিডিওটা আমি নিতে পারিনি, ভুলে গেছিলাম, কারণ চা খেতে আমি মত্ত হয়ে গিয়েছিলাম। বাট প্রসঙ্গ সূত্রে বলে রাখি, এদের মোমোটা কিন্তু সেরা। মোমোর সাথে এর আগেও আমি বাউন্ডুলেতে খেয়েছি, অনেক কিছু ট্রাই করেছি, বাট এদের খাবারগুলো জাস্ট অসাধারণ হয়। হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা। তো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাগবাজার স্টেশনের দিকে। সো ট্রেন ধরে তারপর বাড়ি। দিনটা খুব ভালো কাটলো অ্যান্ড লাভ ইট।